কে তুমি কন্যা? কিভাবে এলে আমার গুহায়? মানুষ তো কখনো এই পথে আসে না। কে কে তুমি? আমাকে ছেড়ে দাও। আমি তোমার কোনো ক্ষতি করতে চাই না। আমি রাজকন্যা সুশীলা। আমি পথ হারিয়ে ফেলেছি, তাই ভুল করে তোমার গুহায় ঢুকে পড়েছি। মিথিলা, এসব তুই কি বলছিস? তুই আমার কন্যা। রাজ্যের সম্পত্তি আমি তোকে কবে লিখে দিলাম? কন্যা? আমি তো এতদিন শুধু অভিনয়ের অপেক্ষা করছিলাম। সুশীলা রাজ্য থেকে বিদায় নিয়েছে, এখন এই রাজ্য আমার। অশোকনগর রাজ্যে বাস করতেন রাজা চন্দ্রসেন। রাজার ছিল দুই কন্যা, বড় মেয়ে সুশীলা এবং ছোট মেয়ে মিথিলা। সুশীলা ছিলেন রূপে গুণে অতুলনীয়, আর তার স্বভাব ছিল মধুর। অন্যদিকে ছোট মেয়ে মিথিলা দেখতে সাধারণ হলেও তার মনটা ছিল অত্যন্ত হিংসুটে। মিথিলা, এদিকে আয় বোন। দেখ, এই নতুন ফুলের মালাটা তোর জন্য গাঁথলাম। ও দিদি, আবার ফুলের মালা? সারাদিন শুধু ফুল আর মিষ্টি কথা। আমার এসব একদম ভালো লাগে না। মিথিলা, তুই সব সময় আমার ওপর রেগে কেন থাকিস? বুঝেছি, কালকে যে বাবা আমার জন্য গয়না এনেছে, তুই তার জন্য আমার ওপর রেগে আছিস। শুধু শুধু রাগ করছিস। বাবা তো আমাদের দুজনকেই সমান ভালোবাসে। মিথিলার মনে হতো রাজা তার বড় মেয়ে সুশীলাকেই বেশি স্নেহ করেন। এই মিথ্যা ধারণায় মিথিলার হৃদয়ে হিংসার বীজ বুনেছিল। সেই বীজ ধীরে ধীরে বিষবৃক্ষে পরিণত হতে শুরু করলো। আমি জানি বাবা সব সময় তোকেই ভালোবাসে। তোর রূপ, তোর গুণ, এসবই বাবার চোখে পড়ে। আমার কষ্ট, আমার প্রয়োজন তার কাছে মূল্যহীন। এবার আমাকে কিছু একটা করতেই হবে, যাতে এই রাজ্য থেকে তোর নাম গন্ধ একেবারে মুছে যায়। এরপর মিথিলা তার জঘন্য পরিকল্পনা শুরু করলো। রাজবাড়ির সবচেয়ে পুরনো ও বিশ্বস্ত কর্মচারী ঋষিকে সে নানা প্রলোভনে বশ করলো। রাজকুমারী, আপনি যা আদেশ করবেন আমি তাই করব। তবে বলুন, কি করতে হবে? তোমাকে বাবার কাছে প্রমাণ করতে হবে যে সুশীলা রাজ্যের জন্য অমঙ্গল ডেকে আনছে। রাজ্যের অমঙ্গল বা খারাপ খবরগুলো কোনোভাবে সুশীলার কাজের সঙ্গে জুড়ে দিতে হবে। কয়েকদিনের মধ্যেই রাজ্যের পরিস্থিতি খারাপ হতে শুরু করলো। ফসল নষ্ট হলো, আর একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য পথে ডাকাতি হলো। মিথিলা ঋষিকে দিয়ে রাজার কাছে মিথ্যা খবর পৌঁছে দিল। মহারাজ, সর্বনাশ! গত রাতে গোশালায় আগুন লেগেছে, আর জ্যোতিষীরা বলছেন এটি রাজকন্যার অশুভ ছায়ার ফল। অশুভ ছায়া? তুমি কার কথা বলছো ঋষি? মহারাজ, বড় রাজকুমারী সুশীলার জন্যই এসব ঘটছে। যেদিন থেকে তিনি জন্ম নিয়েছেন সেদিন থেকেই নাকি রাজ্যের কোণে কোণে কালো ছায়া সৃষ্টি হয়েছে। সে সময় রাজা
ঋষির কথা বিশ্বাস করলেন না, কিন্তু মিথিলা নিজেই এসে আগুনে ঘি ঢাললো। বাবা, ঋষি যা বলছে হয়তো তা সত্যি। আমি কাল রাতে দেখলাম দিদি এক তান্ত্রিকের সঙ্গে কথা বলছে, যে রাজ্যের ক্ষতি করার চেষ্টা করছে। আমি নিশ্চিত এই রাজ্যের অমঙ্গল দিদির জন্যই হচ্ছে। এসব কি বলছিস তুই মিথিলা? সুশীলা সুশীলা এসব করেছে? না, আমি বিশ্বাস করি না, এ অসম্ভব। বাবা, তুমি দিদিকে বেশি ভালোবাসো, তাই তার দোষ দেখতে পাচ্ছ না। রাজ্যের মানুষ ভয় পাচ্ছে। যদি সুশীলা রাজ্যে থাকে তবে হয়তো এই সর্বনাশ আরো বাড়তে পারে। মিথিলা প্রতিদিন রাজার কানে বিষ ঢালতে লাগলো। মিথ্যার পুনরাবৃত্তি রাজাকে দুর্বল করে দিতে লাগলো। রাজা বিভ্রান্ত হয়ে পড়লেন। রাজ্যের ক্ষতি তিনি মেনে নিতে পারছিলেন না। অবশেষে একদিন তিনি ক্রুদ্ধ হয়ে সুশীলাকে তার ঘরে ডেকে পাঠালেন। সুশীলা, আমার রাজ্যে তুই অমঙ্গল, তুই অমঙ্গল। তুই থাকলে আমার সর্বনাশ হবেই। রাজ্যের মানুষ তোকে ভয় পাচ্ছে, আর আমি চাই না যে আমার রাজ্যের লোকবাসী তোকে দেখে ভয় পাক। বাবা, তুমি এসব কি বলছো? আমি তোমার সন্তান। আমি রাজ্যের কেন ক্ষতি চাইবো? আমিও তোমার মতো এই রাজ্যের সকল প্রজাদের খুব ভালোবাসি। থাক, আর একটিও কথা আমি শুনতে চাই না। তোর মুখ আমি দেখতে চাই না। তুই এই রাজ্যের অমঙ্গল। আজ থেকে তুই আমার ত্যায্য কন্যা। এই মুহূর্তে তুই বনবাসে চলে যা, আর কখনো এই রাজ্যের আশেপাশে যাতে তোকে না দেখি। বাবা, তুমি আমার একবার কথাটা শোনো। আমি নির্দোষ, আমি কিচ্ছু করিনি। তুমি আমার কথা একবার শোনো। দূর হ, আমার সামনে থেকে দূর হ। আমি তোর কোনো কথাই আর শুনবো না। হৃদয় বিদারক সেই দিন। সুশীলা এক বস্ত্রে চোখের জল ফেলতে ফেলতে রাজপ্রাসাদ ছেড়ে বেরিয়ে পড়লেন। তিনি হেঁটে চললেন গভীর বনের দিকে। হাঁটতে হাঁটতে যখন তিনি ক্লান্তিতে প্রায় অবসন্ন, তখন তিনি একটি বিশাল গুহা দেখতে পেলেন। সূর্য অস্ত যাচ্ছিল। সুশীলা গুহার ভেতরে প্রবেশ করলেন। ভেতরে এক আরামদায়ক পালকের বিছানা পাতা ছিল। ক্লান্ত সুশীলা সেখানে শুয়ে পড়লেন এবং তৎক্ষণাৎ ঘুমিয়ে পড়লেন। যখন তার ঘুম ভাঙল, তখন গুহার ভেতরে অন্ধকার, আর তার সামনে দাঁড়িয়ে ছিল এক বিশাল ভয়ঙ্কর রাক্ষস। রাক্ষসের নাম বীরভদ্র। কে তুমি কন্যা? কিভাবে এলে আমার গুহায়? মানুষ তো কখনো এই পথে আসে না। কে কে তুমি? আমাকে ছেড়ে দাও। আমি তোমার কোনো ক্ষতি করতে চাই না। আমি রাজকন্যা সুশীলা। আমি পথ হারিয়ে ফেলেছি, তাই ভুল করে তোমার গুহায় ঢুকে পড়েছি। রাজকন্যা? রাজকন্যা তো রাজমহলে থাকা উচিত। একা গভীর বনে কি করছো তুমি? আমি রাক্ষস বীরভদ্র। আমি মানুষকে ভয় পাওয়াই না, তাই তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই।
সুশীলা তখন প্রথম থেকে শেষ পর্যন্ত রাজার ভুল বোঝা, মিথিলার চক্রান্ত এবং তার বনবাসের কথা বীরভদ্রকে খুলে বললেন। বীরভদ্রের মনে এসব শুনে রাজকন্যার জন্য করুণা হলো। আশ্চর্য, নিজের বাবা নিজের মেয়েকে বিশ্বাস করলো না, আর তোমার বোন সে এমন জঘন্য কাজ করতে পারলো। আমি জানি না কেন এমন হলো। এখন আমার কোথাও যাওয়ার জায়গা নেই। চিন্তা করো না রাজকন্যা, আমি দেখতে রাক্ষস হলেও আমার মন হয়তো মানুষের মনের চেয়েও পরিষ্কার। তুমি এখানে থাকতে পারো, আমি তোমাকে কোনো ক্ষতি করব না। তুমি এই গুহায় নিরাপদে থাকবে। এভাবেই সুশীলার দিন কাটতে শুরু করলো রাক্ষস বীরভদ্রের সঙ্গে। বীরভদ্র প্রতিদিন সুশীলার জন্য সুস্বাদু ফলমূল নিয়ে আসতো, তার দেখভাল করত। সুশীলাও ধীরে ধীরে তার প্রতি সহানুভূতি অনুভব করতে শুরু করলো। এদিকে অশোকনগর রাজ্যে পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে গেল। মিথিলা নিজের আসল রূপ প্রকাশ করতে শুরু করলো। আমি এই রাজ্যের রানী। আমার আদেশই এখন থেকে আইন। রাজকোষের সমস্ত সম্পত্তি আমার নামে বাবা লিখে দিয়েছে। মিথিলা, এসব তুই কি বলছিস? তুই আমার কন্যা, রাজ্যের সম্পত্তি আমি তোকে কবে লিখে দিলাম? কন্যা? আমি তো এতদিন শুধু অভিনয়ের অপেক্ষা করছিলাম। সুশীলা রাজ্য থেকে বিদায় নিয়েছে, এখন এই রাজ্য আমার। তুমি কালকে ঘুমানোর পরে আমি তোমার হাতে ছাপ নিয়ে নিয়েছি। তার মানে এসব তুই করেছিস? তোর চক্রান্তের কারণেই সুশীলা, আমার সুশীলাকে বনবাসে যেতে হলো। মিথিলা, তুই আমাকে ভুল বুঝিয়েছিলি। এসব চক্রান্ত আমি করেছি, আর তুমি নির্বোধের মতো আমাকে বিশ্বাস করেছো। তোমার ক্ষমতা এখন আমার হাতে। মিথিলা তখন রাজ্যের সমস্ত ক্ষমতা নিজের হাতে তুলে নিল এবং রাজাকে বন্দি করার আদেশ দিল। প্রহরী, রাজাকে কারাগারে অন্ধকার কুঠুরিতে বন্দি করো, আর তাকে দিনে কেবল একটি শুকনো রুটি খেতে দেবে, যেন তিনি ধীরে ধীরে মরেন। এটাই রাজার শাস্তি। তিনি শুধু আমার দিদিকেই ভালোবেসেছে। কারাগারে রাজা তার ভুলের জন্য অনুশোচনা করতে লাগলেন। তিনি বুঝতে পারলেন তার সরল গুণবতী কন্যা সুশীলা নির্দোষ ছিল। হায় রে কপাল, আমি নিজের হাতে নিজের সর্বনাশের পথ তৈরি করেছি। আমার প্রিয় সুশীলাকে তাড়িয়ে দিলাম, আর এই পিশাচিনীকে বিশ্বাস করলাম। অন্যদিকে বীরভদ্রের গুহায় সুশীলা রাজার কথা ভুলতে বসেছিলেন। বীরভদ্রের সাথে তার ভালোভাবেই দিন কাটছিল। বীরভদ্র ছিল অত্যন্ত শান্ত, বিনয়ী এবং দয়ালু। সুশীলা বুঝতে পারল
মানুষ হিসেবে তার বাবা বা বোন যা করেনি এই রাক্ষস তাই করছে। বীরভদ্র, তুমি সত্যিই খুব ভালো। আমাকে না জেনেও তুমি আমাকে আশ্রয় দিয়েছো। মানুষের রূপ আর মনের মধ্যে অনেক ফারাক রাজকন্যা। তুমি প্রথম মানুষ যে আমার রূপকে উপেক্ষা করে আমার ভেতরের ভালোটা দেখতে পেয়েছো। আমার নিজের বাবা আমাকে বিশ্বাস করেনি, আমার বোন আমার জীবন ধ্বংস করেছে, কিন্তু তুমি একজন অচেনা রাক্ষস হয়েও আমাকে আশ্রয় দিয়েছো, আমাকে খাবার দিয়েছো। আমি বুঝতে পেরেছি কোনো মানুষের চেয়েও একজন পশুই ভালো হতে পারে। সুশীলার মনে দৃঢ় বিশ্বাস জন্মালো যে বীরভদ্রই তার প্রকৃত বন্ধু এবং জীবন সঙ্গী হওয়ার যোগ্য। বীরভদ্র, আমার মনে আজ কোনো দ্বিধা নেই। আমি তোমাকে বিবাহ করতে চাই। তুমি কি আমাকে তোমার স্ত্রী হিসেবে গ্রহণ করবে? রাজকন্যা, তুমি কি বলছো? আমার এই রাক্ষস রূপ দেখেও তুমি আমাকে বিবাহ করতে চাইছো? আমি তোমার রূপকে নয়, তোমার হৃদয়কে বিবাহ করতে চাই। সুশীলার এই কথাটি শেষ হতেই গুহার ভেতরে এক তীব্র ধোঁয়া উঠল। চোখের পলকে সেই ভয়ঙ্কর রাক্ষস বীরভদ্র এক অতি সুদর্শন রাজকুমারে পরিণত হলো। সুশীলা, তুমি আমাকে মুক্ত করেছো। তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাবো আমি বুঝতে পারছি না। এ কি? তুমি কে? বীরভদ্র রাক্ষস কোথায় গেল? আমি বীরভদ্র। আমি কোনো রাক্ষস নই, আমি রাজকুমার বীরভদ্র। তুমি তোমার হৃদয়ের সততা দিয়ে আমার অভিশাপ দূর করেছো রাজকুমারী। রাজকুমার? কিন্তু তোমার ওপর কে অভিশাপ দিয়েছে? আর কেনই বা এমন রূপ হয়েছে তোমার? সে এক দীর্ঘ কাহিনী সুশীলা। আমার রাজ্যে আমি ছিলাম ভীষণ অহংকারী। আমার রূপের গর্ব ছিল খুব বেশি। একদিন আমি এক মহর্ষির আশ্রমে গিয়েছিলাম। মহর্ষি জ্ঞানানন্দ। তিনি ছিলেন অত্যন্ত শান্ত স্বভাবের। তারপর আশ্রমের সামনেই আমি এক তান্ত্রিককে দেখতে পাই। নাম তার অঘরী তান্ত্রিক। সে দেখতে ছিল কিছুটা কদাকার, রুক্ষ। আমি তাকে দেখে উপহাস করি। আমি বলি, কেন মানুষ এত কষ্ট করে রূপের তোয়াক্কা না করে সাধনা করে? এসব কথা শুনে অঘরীতান্ত্রিক আহত হলেন। তিনি বললেন, রাজকুমার, তুমি রূপকে এত গুরুত্ব দাও যে হৃদয়ের মূল্য বোঝো না। তুমি মানুষের রূপে অহংকার করো, কিন্তু তুমি যখন রাক্ষসের রূপ পাবে তখনই তুমি বুঝবে বাইরের রূপটা কতটা মূল্যহীন। অঘৌরী তান্ত্রিক তোমাকে অভিশাপ দিয়েছে? হ্যাঁ রাজকন্যা, আমি যখন তার কাছে ক্ষমা চাইলাম তখন তিনি বললেন, তুমি এই রাক্ষস রূপেই থাকবে। একমাত্র তখনই তুমি মুক্তি পাবে যখন কোনো রাজকুমারী তোমার এই ভয়ঙ্কর রূপ দেখেও তোমার হৃদয়ের জন্য স্বেচ্ছায় তোমাকে বিবাহের প্রস্তাব দেবে। আমার মনে সেই আশা ছিল না, কিন্তু তুমি সুশীলা, তুমি তোমার ভালোবাসার শক্তি দিয়ে আমাকে মুক্তি দিলে। তুমিই সে রাজকুমারী। তার মানে আমার থেকেও তোমার কষ্ট কম নয় রাজকুমার। এখন আর কোনো কষ্ট নেই রাজকন্যা। তুমি আমার পাশে আছো। চলো আমরা বিবাহ করব এবং আমার রাজ্যে ফিরে যাব।
আমি মল্লভূম রাজ্যের যুবরাজ। রাজকুমার বীরভদ্র সুশীলাকে বিবাহ করে তার নিজের রাজ্যে নিয়ে গেল। সেখানে সুশীলা রানীর মর্যাদা পেল এবং তারা সুখে দিন কাটাতে শুরু করলো। এর কিছুদিন পর এক রাতে সুশীলা এক ভয়াবহ স্বপ্ন দেখল। সে দেখল তার বাবা রাজা চন্দ্রসেন কারাগারে বন্দী, অনাহারে দুর্বল হয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। বীরভদ্র, বীরভদ্র, আমার বাবা বিপদে আছে। আমি স্বপ্নে দেখলাম তিনি কারাগারে বন্দী। মিথিলা নিশ্চয় তার সাথে এমন জঘন্য কাজ করেছে। আমার রাজ্যে এক্ষুনি যেতে হবে। শান্ত হও সুশীলা, তুমি একদম চিন্তা করো না। আমি তোমার সঙ্গেই যাব। আমরা তোমার বাবাকে উদ্ধার করব। পরদিন রাজকুমার বীরভদ্র সুশীলাকে নিয়ে এক বিশাল সৈন্য দল সহ অশোকনগর রাজ্যের দিকে রওনা হলেন। সুশীলা আগে থেকেই গুপ্তচরের মাধ্যমে রাজ্যের অবস্থা জেনে নিয়েছিল। তারা যখন রাজপ্রাসাদে পৌঁছলো তখন দেখল মিথিলা সিংহাসনের পাশে দাঁড়িয়ে হাসি মুখে রাজকীয় আদেশ দিচ্ছে। মিথিলা, তোর এত বড় সাহস! তুই আমার বাবাকে কারাদণ্ডে দণ্ডিত করেছিস। দিদি, তুই তুই ফিরে এসেছিস। তোকে তো বনবাসে পাঠানো হয়েছিল, তুই মরিসনি। আমি ফিরে এসেছি মিথিলা, আর ফিরে এসেছি তোর পাপের হিসেব নিতে। বল, আমার বাবাকে কোথায় আটকে রেখেছিস? তোর বাবা, এই রাজ্যে এখন কোনো রাজা নেই। এই রাজ্যের রানী এখন আমি। আর তিনি তো নিজের কর্মফল ভোগ করছেন। সুশীলা সরাসরি কারাগারের দিকে এগিয়ে গেল। বীরভদ্র এবং তার সৈন্যরা প্রাসাদের মূল প্রবেশ পথ ঘিরে ফেলল। একটু জল দাও, কেউ কি আছো? একটু জল দাও। বাবা, এ কি অবস্থা তোমার? আমি সুশীলা। সুশীলা, তুমি আমাকে রক্ষা করেছো মা। আমি কত বড় ভুল করেছি। আমি তোমার ওপর বিশ্বাস না করে ওই বিষধর সাপকে বিশ্বাস করেছিলাম। আমাকে ক্ষমা করে দাও। রাজাকে মুক্ত করে সুশীলা রাজপ্রাসাদের অন্দর মহলে নিয়ে এলো। ততক্ষণে বীরভদ্রের সৈন্যরা মিথিলার অনুগত প্রহরী ও রাজকর্মচারীদের বন্দি করে ফেলেছে। ছাড়, ছাড় আমাকে। তোরা কিছুতেই পার পাবি না। এই রাজ্য আমার। এই রাজ্য তোর নয় মিথিলা। তুই ক্ষমতার লোভে নিজের বাবাকে কারাগারে বন্দি করেছিস, বিশ্বাসঘাতকতা করেছিস। এই রাজ্যে সিংহাসনে বসার কোনো অধিকার তোর নেই। সুশীলার আদেশে মিথিলাকে তার সমস্ত কুকর্মের জন্য কারাদণ্ডে দণ্ডিত করা হলো। বাবা, আজ থেকে তুমি আবার এই রাজ্যের রাজা। তুমি সুস্থ না হওয়া পর্যন্ত আমরা তোমাকে দেখভাল করব। আমার ক্ষমা চাওয়া ছাড়া যে আর কিছুই করার নেই সুশীলা। তুই শুধু রূপবতী ছিলি না, তুই আমার রাজ্যের
প্রকৃত মঙ্গল ছিলি। তুই প্রমাণ করে দিলি মানুষের বাহ্যিক রূপ নয়, হৃদয়ই আসল। এরপর রাজা চন্দ্রসেন আবার তার সিংহাসন ফিরে পেলেন। সুশীলা এবং রাজকুমার বীরভদ্র কিছুদিন বাবার রাজ্যে কাটিয়ে এরপর মল্লভূম রাজ্যে ফিরে গেল। রাজার রাজ্যে সুশাসন ফিরে পেল। সকলে উপলব্ধি করল রূপ বা অহংকার নয়, সততা ও দয়াতেই জীবনের প্রকৃত সুখ লুকিয়ে থাকে। তোমরা যারা আমাদের আগের ভিডিওতে এত সুন্দর সুন্দর নাম কমেন্ট করেছিলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আগের ভিডিওতে যারা কমেন্ট করেছিলে চট্টগ্রাম থেকে সুমি আক্তার, শঙ্কর হাজরা অচিন্তনগর বিরাট বাজার থেকে, বর্ধমান থেকে তানজিলা, চট্টগ্রাম বউবাজার থেকে আকবর মসজিদ জসিম, সোহাগ ঘুমাই থেকে, আলমগীর লক্ষ্মীপুর জেলা থেকে। আর এই ভিডিওটি যারা দেখলে তোমরা তোমাদের নামের সাথে কোথা থেকে কমেন্ট করছো সেটা জানাতে ভুলো না কিন্তু, তাহলে আমরা নেক্সট ভিডিওতে জায়গা সহ তোমাদের নাম আমাদের ভিডিওতে উল্লেখ করব। তোমরা যারা প্রথম আমাদের চ্যানেলের ভিডিওটি দেখলে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও, যাতে করে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছয়। আর হ্যাঁ, তোমরা যারা আমাদের আগের ভিডিওতে নাম কমেন্ট করেছিলে তাদের নাম দিয়ে আমরা অবশ্যই নেক্সট ভিডিওগুলিতে কার্টুনের চরিত্র বানানোর চেষ্টা করব।